আমাদের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আরকান্দি নামক একটা গ্রাম এলাকা আছে। সেই এলাকায় আমাদের জেলার অত্যন্ত প্রাচীন এবং খুবই পরিচিত একটা অনেক বড় একটা শ্মশান আছে, যেটা আরকান্দি শ্মশান নামে পরিচিত। তো আজকের ঘটনাটা মোটামুটি ঐকেন্দ্রিক। তো আজকে শুরুতে একটা বিষয় আগে বলিনি, ঘটনার প্রথম অংশ যেটা, সেটা আজকে ঘটনা যাদেরকে নিয়ে দুই ভাই, একজনের নাম রইসুদ্দিন আর একজনের নাম রহিমউদ্দিন, দুই ভাই। ওনারা পেশায় আসলে কাঠমিস্ত্রি ছিলেন। আচ্ছা। তো ওনারা কাঠমিস্ত্রি কাজ করলেও আসলে নিজেদের ঘর ওনারা আসলে কখনো তৈরি করেন নাই। একটা পর্যায়ে মনে হলো নিজেদের ঘরটা একটা সুন্দর করে করার দরকার। আচ্ছা। তো কারণ ঘর করতে গেলে কিন্তু আমরা গ্রাম দেশে যেটা বলি কামলা আমরা নিয়ে আসি আর কি, বিভিন্ন জায়গা থেকে, মানে কাজে সহযোগিতা করার জন্য। তো ওনারা এরকম একজন কামলা নিয়ে আসলেন। এটা ঘটনা কিন্তু আসলে 1985 বা 86 সালের ঘটনা, এটা মানে শুরুর ঘটনাটা আর কি। তো একজন কামলা নিয়ে আসলেন। তো কামলা দেখে বুঝতে পারলেন যে ইনি সনাতন ধর্মাবলম্বী লোক। তো আনার পরে তখন কামলাকে বললো যে আপনার কি আরো কোনো সহযোগী লাগবে নাকি আপনি একা পারবেন? বললো আমার কোনো সহযোগী লাগবে না, আমি একাই সব কাজ করতে পারবো, আপনি খালি আমাকে দেখিয়ে দিবেন কি কি করতে হবে। তখন ওই দুই ভাই ওনারা দেখিয়ে দিলেন। ওনারা নিজেরাও যেহেতু কাঠমিস্ত্রি ছিলেন, ওনারাও কাজ করেন এবং সাথে ওনাকে কিছু হেল্প করতে বলেন। ওনারা খুব ভালো কাজ করে, অনেকের কাজ উনি একাই করে। আবার যখন খাওয়া দাওয়ার সময় হয় রাসেল ভাই, এখানে আমরা একটা বিষয় জানি যে যারা আমরা গ্রাম দেশে যে কামলা বলি, ওনারা কিন্তু অনেক পরিশ্রম করেন এবং ওনারা কিন্তু খাওয়া দাওয়াটা একটু বেশি পরিমাণ করেন, যেহেতু ওনাদের পরিশ্রমটা অনেক বেশি হয়। কিন্তু উনি খাবার খেতেন খুবই অল্প। ওই যেই সনাতন ধর্মাবলম্বী যেই কামলাটা নিয়ে আসছিল খুবই অল্প খাবার খেতেন এবং ক্ষেত্র বিশেষে দেখা যায় উনি খাবারই খেতেন না, এমনও হয়ে গেছে। এবং ওই বাড়িতেই পাশে একটা ছোট্ট একটা ঘর ছিল, ওই ঘরেই তার থাকার ব্যবস্থা করে দিয়েছিল, যে কয়দিন কাজ হবে উনি ওখানেই থাকবেন। তো কাজ চলতে চলতে হঠাৎ একদিন সকালবেলা ওনাকে ডাকাডাকি করা হচ্ছে, উনি ঘর থেকে বের হচ্ছে না। যখন অনেকক্ষণ ডাকাডাকি করার পরে ঘর থেকে বের হচ্ছে না, তখন ওনারা দরজা ভেঙে ভিতরে ঢুকলেন। ঢুকে দেখলেন যে লোকটি আর জীবিত নেই। তো মনে হয়েছে যে উনি স্বাভাবিকভাবে মারা গেছেন, কারণ বয়স প্রায় ওনার 50+ ছিল। তো মনে হচ্ছে হয়তো বেশি পরিশ্রম করেছে, স্বাভাবিকভাবে মারা যেতে পারে। কিন্তু রাসেল ভাই ওনার যে পরিচয়, ওনার বাড়ি কোথায়, ওনার ফ্যামিলিতে কতজন আছেন, এই মর্মে উনি তেমন কোনো কথা বলেন নাই ওই বাড়ির লোকদের। যার কারণে ওনার বাসা যে কোথায়, লাশ কিভাবে খবর দেবে, এই বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। যেহেতু মারাই গেছেন এবং বোঝা যাচ্ছে যে উনি সনাতন ধর্মাবলম্বী, তো তার ধর্ম অনুযায়ী তাকে দাহ করা হবে, এই বিষয়ে তারা সিদ্ধান্ত নিন। এবং স্থানীয় যারা ওই শ্মশানে যে পুরোহিত ছিলেন বা এই পুরানো সংক্রান্ত কাজ যিনি তত্ত্বাবধান করতেন, তার সাথে যোগাযোগ করা হলে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাকে দাহ করবো বলে সিদ্ধান্ত হলো আর কি। তো দাহ যেদিন করা হবে, ওই দিনই হয়তো বিকালের দিকে সময় করেছিল যে আমরা এটাকে দাহ করব। তো যখন শ্মশানে নিয়ে যাওয়া হলো, ঝমঝম করে বৃষ্টি, এমনিতেও তখন শ্রাবণ মাসের ছিল আর কি, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, যার কারণে কোনো মতে এখন সব কিছু ভিজে গেছে, যার কারণে তাকে দাহ করাটা পসিবল হচ্ছিল না। তখন বলে যাচ্ছে ঠিক আছে, দাহ করতে পারছি না, তো ওনাকে আমরা কবর দিয়ে দিই। তো তাকে সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী তাকে যেভাবে কবর দেওয়া হয়, তাকে সেভাবে কবর দিয়ে যে যার মতো চলে আসে। তো ঘটনা রাসেল ভাই প্রথম অংশ এখানেই শেষ। ওনার কথা অনেকে ভুলেই গেছে, যে এরকম একজন লোক আসছিল বা এরকম মারা গেছে, ভুলেই গেছে আর কি। তো 88 বন্যা যখন হয়, তখন রাজবাড়ী জেলার কিন্তু 97% অঞ্চলই পানির নিচে তলিয়ে যায়। তো যথারীতি ওই আরকান্দি সহ ওই শ্মশান এলাকাটাও পানির নিচে তলিয়ে গিয়েছিল। এখন একটা দীর্ঘমেয়াদী বন্যাতে সব শ্রমিকদেরই তো আসলে কাজ বলতে তেমন কিছু ছিল না। এই যে রইসুদ্দিন এবং রহিমউদ্দিন, ওনাদেরও আসলে তেমন কোনো কাজ ছিল না। তখন ওরা চিন্তা করে আমরা কিভাবে চলবো, তাহলে একটা কাজ করি, আমরা একটু এই কিছুদিন যতদিন বন্যা থাকে আমরা মাছ ধরবো। তো ওনার প্রতিবেশীর একটা নৌকা ছিল, মোটামুটি মাঝারি সাইজের একটা নৌকা। তো ওনারা দুই ভাই এবং ওই প্রতিবেশী দুইজন, এই 4 জন মিলে নৌকায় রাত্রেবেলা মাছ ধরতেন। তো একদিন মাছ ধরতে ধরতে, তো তখন আসলে কিন্তু যে 5 ব্যাটারির টর্চ ছিল, এখন তো সেটা দেখা যায় না আর কি, আমরা দেখেছি এক সময়, কিন্তু ওই সময় আবার 5 ব্যাটারির টর্চ গুলো অনেকের কাছেই থাকতো, বিশেষ করে গ্রামে অনেকের কাছেই 5 ব্যাটারির টর্চ গুলো থাকতো। তো ওনারা 5 ব্যাটারির টর্চ দিয়ে রাতের বেলা দেখতেন মাছ কোথায় আছে। আর আমরা গ্রাম দেশে যেটা বলি টেটা বলি, এই টেটা দিয়ে মাছের শরীর আঘাত করা হয়, তখন মাছ মারা যায় আর কি। তো ওই টেটা নিয়ে ওনারা দেখতেন, যেখানে ওই মাছ দেখতেন ওই টেটা দিয়ে আঘাত করতেন, পরে মাছটাকে নৌকায় তুলে নিয়ে আসতেন। তো এভাবে মাছ ধরতে ধরতে হঠাৎ একটা প্রকাণ্ড আকৃতির একটা মাছ ওনার
টর্চের লাইটে মানে ধরা পড়লো আর কি, টর্চের আলোতে ধরা পড়লো। তখন কিন্তু মাছটা মানে সাধারণত দেখা যায় যে যদি বড় ধরনের কোনো আলো মাছের উপর ফেলা হয়, মাছগুলো সাধারণত নড়াচড়া কম করে ওই আলোর কারণে। কিন্তু দেখা যায় মাছের উপর আলোটা পড়ার পরও মাছটা খুব সাবলীল ভাবে সাঁতার কেটে চলে যাচ্ছে। তখন ওনারা চিন্তা করেন এত বড় মাছ, তাহলে আমাদের অবশ্যই মাছটার পিছনে আস্তে আস্তে পিছু নিতে থাকি। তো ওনারাও আস্তে আস্তে নৌকা নিয়ে মাছটার পিছু নিতে থাকে। এখন দেখে যে মাছটা আস্তে আস্তে ওই শ্মশানের দিকে চলে যাচ্ছে। তো ওনারাও যথারীতি শ্মশানের দিকে চলে গেল। যেতে যেতে একটা পর্যায়ে হঠাৎ করে, শ্মশানে কিন্তু অনেক ঝোপঝাড় থাকে, তো একটা ঝোপের মধ্যে মনে হলো মাছটা হারিয়ে গেছে। তখন ওনারা খুব মানে আস্তে আস্তে খোঁজার চেষ্টা করলো, কিন্তু মাছটার কোথাও খুঁজে পাচ্ছে না। তখন ওনারা চিন্তা করলেন এত বড় একটা মাছ যেহেতু এই টুকের মধ্যে আছে, সুতরাং আমরা এই বড় মাছটার কথা কাউকে বলবো না, আমরাই পরের দিন এসে আবার এটাকে খোঁজার চেষ্টা করব। তো ওনারাও কাউকে কিছু বলেন নাই, কারণ বললেই তো লোকজন এসে আবার সেটাকে খোঁজাখুঁজি শুরু করবে। তো ওনারা পরের দিন এসে 7-5 না ভেবে ওনারা সরাসরি অন্যদিকে মাছ না ধরতে গিয়ে সরাসরি শ্মশানের মধ্যে নৌকা নিয়ে ঢুকে গেছে এবং শ্মশানের বিভিন্ন ঝোপঝাড়ের পাশ দিয়ে আলো দেখছে যে ওই মাছটা কোথায় পাওয়া যায়। কিন্তু ওই দিন ওই মাছটা ওনারা কোথাও পান নাই, তবে অন্যান্য কিছু ছোট ছোট মাছ, মাঝারি সাইজের কিছু মাছ ওনারা পেয়েছিলেন। তো ওনারা যখন মাছগুলো ধরে নিয়ে আসেন, তখন অন্যান্য যে মাঝিরা বলে যে কি ব্যাপার তোমরা আজকে তো ভালোই মাছ পেয়েছো, কোথা থেকে পেলে? বলে যে শ্মশানের ভিতর থেকে ধরেছি। তখন আশেপাশের মাঝিদের সবার তখন ইন্টারেস্ট, হ্যাঁ মানে শ্মশানের মধ্যে মনে হয় মাছ পাওয়া যায়, বড় বড় মাছ পাওয়া যাবে অন্য জায়গা থেকে। পরের দিন সবাই মানে শ্মশানের দিকে যাওয়া শুরু করেছে যে হ্যাঁ এখানে আমরা বড় বড় মাছ পাবো। এখন দেখা যাচ্ছে যে সবাই যাওয়ার ফলে ওনারা তো পড়ে গেছেন বিপদে, যে তাহলে মনে হয় বড় মাছটা অন্য কেউ, ওই মাছটা অন্য কেউ দেখে ফেলবে, তারা হয়তো ধরে ফেলবে আর কি। তো যাই হোক বেশ কিছু লোকজন এসেছে। তো রাসেল ভাই এইখানে একটা বিষয় বলে রাখি, এই শ্মশানের মাছ যারা অন্য সাইডে একটু মাছ ধরে শ্মশানের দিকে আসতো, তো মাছ পাওয়ার পরিবর্তে উল্টে আরো মাছ আরো নৌকা থেকে ফেলে দিতে হতো। কি কারণে? মাঝে মাঝে হঠাৎ করে ওই যারা মাছ ধরতে আসতো তারা ফিল করতো তাদের নৌকাটা আটকে গেছে, সামনে এগোচ্ছে না, কোনো মতে এক চুলো সামনে এগোচ্ছে না, না সামনে এগোচ্ছে না পিছোচ্ছে। আর নৌকা যদি নিচে কোনো কিছুর সাথে জড়িয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু মানে নৌকাটা মুভ করবে, ওই জায়গাতে না আসলে মুভ করবে, কিন্তু নৌকাটা এমন ভাবে মানে পানির উপরে ছিল মনে হচ্ছে যে নিচের থেকে শক্ত কোনো কিছুর উপরে ওইটা একদম গেঁথে দেওয়া হয়েছে, মানে এক চুলো নৌকাটা নড়ছে না। তখন নিচে নেমেও কোনোভাবেই নৌকার নিচে মনে হয় কিছুই নেই, কিন্তু তারপরও কেন নৌকাটা এইভাবে? তখন মানে ওনারা শুনেছে যে কখনো যদি এরকম হয় তাহলে নৌকার কোনো মাছ টাছ হয়তো বা নিচে ফেলে দিলে নৌকাটা আবার স্বাভাবিকভাবে চলতে পারে। তো সত্যি নৌকা থেকে 2-3টা মাছ যদি ওই ধরা মাছ যদি নিচে ছেড়ে দেওয়া হতো, দেখলো মাছগুলো অদৃশ্য হয়ে গেছে, নিচে পড়েই মানে স্বাভাবিকভাবে তলিয়ে গেছে এবং নৌকাটাও স্বাভাবিকভাবে চলা শুরু করেছে। তখন দেখা গেল এই কথা যখন রটে গেল যে না শ্মশানের ভিতরে মাছ ধরতে গেলে নৌকা এরকম আটকে যাচ্ছে এবং যা মাছ ধরেছিল উল্টারও ফেলে দিয়ে সেখান থেকে চলে আসতে হচ্ছে। তখন দেখা গেল আর শ্মশানে কেউ মাছ ধরতে যাচ্ছে না। কিন্তু ওই যে ওনারা যারা প্রথম দিকে যারা ওই বড় মাছের সাথে যে নৌকাটা ছিল আর কি, রইসুদ্দিন এবং রহিমউদ্দিনের, ওনাদের নৌকা কখনো এই ধরনের সম্মুখীন হয়নি, যার কারণে ওনারা ওই বড় মাছটা খুঁজেই যাচ্ছিলেন। তো সত্যি একদিন বড় মাছটা ওনাদের আবার সামনে চলে আসে। আচ্ছা, তো যখন চলে আসে তখন চলে আসার পরে ওনারা টেটাটা রেডি ছিল, ঠিক যখনই মারতে যাবেন হঠাৎ করে দেখেন যে মাছটা আবার অদৃশ্য হয়ে গেছে, কিন্তু ওনাদের নৌকাটা আবার ওই প্রথমবারের মতো আমাদের অভিজ্ঞতা যে আবার ওই ঠিক শক্তর মতো মনে হয় নিচ থেকে কেউ ওটাকে আটকিয়ে রেখেছে। আচ্ছা, তখন একজনকে পাঠালেন যে তুমি একটু নিচে যাও, যে দেখো কি অবস্থা। তখন সেও খুব সাহসী ছিল, ওরা 4 জন ছিল মোটামুটি নৌকাতে 4 জন। তো সে নিচে যাওয়ার পরে দেখে যে এই লোকটা আর উঠে আসছে না উপরে। তখন সবাই চিন্তিত হলেন কি ব্যাপার, ডুব দিলে এতক্ষণে উঠে আসছে না, মানে সবাই খুব চিন্তিত হয়ে পড়লো এবং ওনারা ফিল করলো যে নৌকার নিচে কি যেন মনে হচ্ছে যে খুব একটা ধস্তাধস্তির শব্দ হচ্ছে এবং কিছু সময় পরে হঠাৎ মনে হলো নিচ থেকে কোনো একটা জিনিস ওই লোকটাকে ছুঁড়ে নৌকার উপরে ফেলে দিয়েছে এবং ওই লোকটার শরীরে সমস্ত শরীরে মানে ক্ষত বিক্ষত হয়েছে, মনে হচ্ছে তাকে খুব মারাত্মকভাবে জখম করেছে আর কি। তো এই দৃশ্য দেখার পরে ওনারা খুব ভয় পেয়ে যান এবং যখন ওই লোকটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় তখন কিন্তু আবার আসল ভাই ওই মাছটা আবার ভেসে ওঠে।
আবার একা একাই হ্যাঁ, একা একাই ভেসে ওঠে বড় মাছটা। হুম। তখন ওনারা চিন্তা করলেন আর এটাকে ছেড়ে দেওয়া যাবে না। তখন কিন্তু ওই 5 ব্যাটারি মানে যে লাইটটা ছিল ওটা হুম। মাছের শরীরে মানে ধরে আর সাথে সাথে টেটা দিয়ে আঘাত করে। আচ্ছা। তো টেটা দিয়ে আঘাত করার সাথে সাথে মানে ওনারা যখন আস্তে আস্তে মাছটাকে টেনে তুলছিল পানির থেকে, যখনই উপরে তোলা হলো তখন ওনারা দেখলেন এই মাছ, এটা আসলে আর মাছ না, ওই যে কিছুদিন আগে, বছরখানেক আগে যেই কামলাটা মারা গিয়েছিল, হুম হুম হুম। এটা আসলে সেই লোকটার মৃতদেহ। আচ্ছা। এই দৃশ্য দেখুন আর সাংঘাতিকভাবে ভয় পেয়ে যান, খুব চিৎকার চেঁচামেচি শুরু করেন, টেটা ফেলে দিয়ে। তখন আবার নৌকাটা স্বাভাবিক হয়ে গেছে, তখন তাড়াতাড়ি নৌকা নিয়ে ওখান থেকে বের হয়ে আসেন। এবং ওই যে লোকটা প্রথমে জখম হয়েছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার কিন্তু রাসেল ভাই মানে জবান বন্ধ হয়ে যাওয়া যেটা বলি, উনি কিন্তু আর কথা বলতে পারতেন না। এবং ওই সময় অস্ট্রেলিয়ার এই বন্যাতে মানে তাকে চিকিৎসা করানোর মতো ওখানে অনেক দূরে নিয়ে যেতে হবে নৌকা দিয়ে, সেই আপনার রাজবাড়ী সদর হসপিটালে। এরকম অবস্থা আসলে ওইভাবে ছিল না, ওনার খুবই অবস্থা খারাপ ছিল। তো ওনাকে যখন বলা হয়েছিল তুমি নিচে কি করেছিলে, কি দেখেছিলে, তো উনি মানে ইশারা ইঙ্গিতে বোঝাতেন যে বড় আকারের একটা মানুষের মতো। এবং উনি ওই লোকটা বারবার গঞ্জ থেকে বলছি। আমার এবারের ঘটনা 2004 সালের। সবে মাত্র কলেজে ভর্তি হয়েছি। মনে থেকে ভয় আর কুসংস্কার দূর হবার উপযুক্ত সময়। এমন সময় মনে জেগে বসে নতুন ধরনের ভয়। আমাদের গ্রামটি আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম এবং এটি পূর্ব পশ্চিম একটু বেশি লম্বা। হঠাৎ করে গ্রামের পূর্ব দিকে কলেরার প্রকোপ শুরু হয়। বিগত 25 বছরে গ্রামে কলেরা ছিল না। 7 দিনের ভেতরে পূর্ব পাশের 5 জন মারা যায়। অনেক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও পূর্ব পাশের প্রতিটি বাড়ির কেউ না কেউ আক্রান্ত হতে লাগলো। রোগটি ধীরে ধীরে পশ্চিম পাড়ার দিকে আসতে লাগলো। আমাদের বাড়িও পশ্চিম পাশে। তখন পশ্চিম পাড়ার মাতব্বররা মিলে সিদ্ধান্ত নিল যে কবিরাজ এনে হ্রাস দেওয়ার ব্যবস্থা করা হবে। যথারীতি কবিরাজ আনা হলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তখন আমাদের গ্রামের এক পুরাতন কবিরাজ, যে কিনা অনেকদিন হলো ফরিদপুর চলে গেছেন, তাকে নিয়ে আসা হলো। সে এসে ঘোষণা দিল যে রাত 11টার পর কেউ যেন বাড়ির বাহিরে বের না হয়। রাত 10টার দিকেই পাড়ার প্রতিটা মসজিদের মাইকে ঘোষণা করে দেয় যে সবাই যেন ঘরে চলে যায়। আসলে মাইকে ঘোষণা দেওয়ার প্রয়োজন ছিল না, কারণ সবাই এতটাই ভীত ছিল যে সন্ধ্যার সাথে সাথে বাড়ির সব কাজ ছেড়ে ঘরে ঢুকে পড়ত। আর চারিদিকে নেমে আসত এক অদ্ভুত নীরবতা। এমনকি সন্ধ্যার পর গ্রামের দোকানগুলো বন্ধ হয়ে যেত। এশার নামাজের জামাতেও লোক হতো অনেক কম। বাবা মা আমাদেরকে বের হতে দিতেন না। তারপরও আমরা মাঝে মাঝে লুকিয়ে বের হতাম। দেখতাম কবিরাজ তার সাঙ্গপাঙ্গ সহ মশাল জ্বালিয়ে ধূপের ধোঁয়া উড়িয়ে পাড়ার এ মাথা থেকে ও মাথায় দৌড়াদৌড়ি করছে, আর এক আর্থিক সুরে অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করছেন। পরিবেশটা একেবারে অদ্ভুত আর ভয়াবহ ছিল। ভাবলে এখনো ভয় লাগে। কবিরাজ এক এক দিন এক এক মহল্লা বন্ধ করতেন, যাতে ওই পাড়ায় কলেরা বা ওলাবিবি না ঢুকতে পারে। এভাবে পাড়ার প্রায় সবগুলো মহল্লা বন্ধ করা হলো। এরই মাঝে এক রাতে আমার মা শুনতে পায় কে যেন আমাদের বাড়ির গেটের ওপাশে রাস্তায় দাঁড়িয়ে উহ 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 করে কাঁদছে। মা ভাবল কোনো মহিলা বোধ হয় সমস্যায় পড়ে কাঁদছে। আসলে মা তখন পরোপকারের নেশায় রাশের কথা খেয়াল ছিল না। মা ঘর থেকে বের হয়ে যতই গেটের দিকে যাচ্ছিল ততই একটা পচা গন্ধ পাচ্ছিলেন, যা অনেকটা মলের গন্ধের মতো, কিছুটা মাংস পচা গন্ধের মতো। মা যখন গেটের পাশে দাঁড়ান তখন গেটের ফাঁক দিয়ে দেখেছিলেন যে রাস্তার ওপাশে ইলেকট্রিক পোলের সাথে হেলান দিয়ে একটি বিশাল আকৃতির মহিলা দাঁড়িয়ে আছে, যার উচ্চতা প্রায় 7 ফুটের মতো হবে। এর গা থেকে এমন গন্ধ বের হচ্ছিল, মহিলার ভয়ঙ্কর চেহারা দেখে মা কিছুটা পিছিয়ে আসেন।
মহিলাটি ইনিয়ে বিনিয়ে কাঁদছিল আর বলছিল, তোরা আমাকে থাকতে দিলি না, এই গ্রাম আমার ভালো লাগছিল, আমার আরো লাশ দরকার ছিল। উহ উহ উহ, আমি আজ এই গ্রাম ছেড়ে চলে যাব। উহ উহ উহ, এ বলে সে কাঁদছে। এমন সময় মার হ্রাসের কথা মনে পড়ে যায় আর প্রচন্ড ভয় পেয়ে মা ঘরে চলে আসেন। ঘটনাটা এখানেই শেষ না। মা একটি গ্রাম্য সমিতির প্রধান। পরদিন সকালে কিস্তি দিতে এসে এক প্রতিবেশী, যিনি নৌকায় কাজ করেন, তিনি নাকি বলেছিলেন কালকে রাতে একটা ভয়ের ব্যাপার ঘটেছিল। মা জিজ্ঞেস করল কি ঘটনা। তখন তিনি বললেন যে কাল রাতে ক্ষেত থেকে আসার সময় 2 গ্রাম আগেই তাদের নৌকার তেল ফুরিয়ে যায়। তাই 13 জন লেবারের 9 জনই পাশের গ্রামে নেমে যায়। তিনি যেহেতু নৌকার মালিক, তাই তিনি সহ আরো 3 জন মিলে লগি মেরে মেরে নৌকাটা বাড়ির দিকে নিয়ে আসছিলেন। এমন সময় তারা দেখলেন কে যেন গ্রামের শেষ মাথায় নদীর পাড়ে বসে আছেন আর তাদেরকেই ডাকছেন। তারা ভাবল কোনো মহিলা হয়তো বিপদে পড়েছে, তাই সাহায্য করার জন্য তাদের নৌকা পাড়ে ভিড়ান। এমন সময় তাদের নাকেও পচা গন্ধটা লাগে। তারা মনে করে পাশে কোনো মরা জীবজন্তু হয়তো নদীতে ভেসে আসছে, এটা তারই গন্ধ। তাই তারা গন্ধটা তেমন পাত্তা দিল না। মহিলাটা বলল যে তারা যদি তাকে নদীর ওপারে দিয়ে আসতো তাহলে তার ভালো হতো। তারা মহিলাটাকে নৌকায় উঠতে বলে। নৌকা যখন মাছ নদীতে, তখন দুর্গন্ধটা প্রকট আকার ধারণ করে। তারা বুঝতে পারে গন্ধটা মহিলাটির গা থেকে আসছে। তারপরও তারা যখন মহিলাটার দিকে তাকায়, তখন মহিলা বললেন, কেউ আমার দিকে তাকাবে না, তাকালে ক্ষতি হবে। তাই ভয়ে ভয়ে তারা মাথা নিচু করে ফেলেন। ওপারে নামিয়ে দেওয়ার পর মহিলাটা বলে, তোরা আমার উপকার করেছিস, তাই তোদের ক্ষতি করলাম না। এটা বলেই মহিলা হাঁটতে থাকে। এরপর থেকে গ্রামে কেউ আর কলেরায় আক্রান্ত হয়নি। মূল ঘটনা এখানে শেষ। তবে এই ঘটনার 4 দিন পর শনিবার ওই কবিরাজ মারা যায়। আশা করি ভাইয়ারা ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে, পড়ে শোনাবেন। ধন্যবাদ আপনাদের। আপনার নিশ্চয়ই জানাজা শব্দটা নিয়ে কম বেশি সবাই পরিচিত। জানাজা সাধারণত মৃত মানুষের দেওয়া হয়। এটা আমার জীবনের শেষ ঘটনা আপনাদের জন্য। এরপর আর গল্প দিতে পারবো না, কারণ আমি চলে যাচ্ছি না আসার রাজ্যে। তাই আপনাদের এক সুন্দর ঘটনা দিয়ে গেলাম, যা আমার জীবনের সাথে ঘটা। ভূতের তান্ত্রিক। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 2 বছর আগে। আমি তখন নতুন নতুন তান্ত্রিকদের সাথে মিশে শিখতে শুরু করি। তখন আমার অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। এমন এক কাজ আমাকে করতে বলেন আমার গুরু, যা আমাকে করতে হবে তান্ত্রিক হবার জন্য, আর না করলে আমি আর বাঁচতে পারবো না। গুরু আমাকে একটা মসজিদের ঠিকানা দিয়ে বলেছিলেন, ওখানে আগামীকাল আসর নামাজের পর একটা লোকের জানাজা হবে, সেখানে তুই উপস্থিত থাকবি এবং সেই লোকের সব কাজে সাহায্য করবি। এরপর তাকে আজিমপুর কবরস্থানে কবর দেওয়া হবে। কবর দেওয়া শেষ হওয়ার পর যখন সবাই চলে যাবে, তখন তুই ওই কলসিটা কবরের পাশে রেখে দিবি। তারপর সোজা আমার কাছে চলে আসবি, আর কোথাও যাবি না। আর শোন, এ কাজ না করতে পারলে তোর অনেক বিপদ হতে পারে। এটা তোর ভাগ্যে লেখা আছে, এটা তোকেই করতে হবে। আমি ভয় পেয়ে গেলাম। আগেও এমন কাজ করতে হয়েছে আমাকে, কিন্তু কখনো গুরু আমার বিপদ হবে না বলেনি। আমি আমার গুরু নির্দেশ মতো সব কাজ পালন করলাম। যখন কলসিটা রাখলাম, তখন কবর থেকে একটা হাত বের হয়ে এলো এবং কলসিটাকে কবরের ভেতরে নিয়ে গেল। আমি দ্রুত কবরস্থান থেকে বের হয়ে আমার গুরুর কাছে চলে আসতে লাগলাম। কিন্তু যাওয়ার পথে আমার অনেক পানি পিপাসা লেগে গিয়েছিল। তাই রাস্তার ধারের পাম্পের ভেতরে গিয়ে আমি আমার পিপাসা মিঠাই। যখন পানি খাচ্ছিলাম, তখন হঠাৎ করে অনেক জোরে জোরে বাতাস বইতে লাগলো
আমি ততক্ষণ সেই স্থান ত্যাগ করলাম এবং গুরুর বাসায় চলে এলাম। বাসায় ঢোকার সময় একটা মৃদু শব্দ আমার কানে এলো। তোকে বলেছিলাম না সোজা এখানে চলে আসতে? তুই বাড়ির ভেতরে ঢুকবি না। তুই আমার কথা রাখতে পারিস নাই। এখন তোকে আমি বাঁচাতে পারবো না। এই কথা শুনে আমার প্রায় মরার অবস্থা। আমি আমার গুরুর কাছে ক্ষমা প্রার্থনা করলাম, কিন্তু তার একই উত্তর, আমি তোকে বাঁচাতে পারবো না। বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তুই তা সঠিকভাবে করতে দিলি না। এখন আর কোনো উপায় নেই। এখন তোর কাছে মাত্র 3 মাস সময় আছে। এই 3 মাস তুই তোর মতো করে চল। 3 মাস পর 8 অমাবস্যার দিন তুই সেই কলসিটা দেখতে পাবি, আর সেই দিন হতে 3 দিনের মধ্যে তোর মৃত্যু অনিবার্য। আজ আমি সেই কলসিটা দেখতে পাই, তাই আমার শেষ ইচ্ছা হিসাবে আমি আমার জীবনের এই শেষ ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের এটা বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটা সত্য। আমার যদি কোথাও ভুল হয় ক্ষমা করে দিবেন, আর আমার উপর কেউ কোনো রাগ বা দুঃখ করবেন না, কারণ আপনারা দুঃখ করলে তা আমার মনে সহ্য হবে না। আপনারা আমার জন্য